আওয়ামী লীগের মতো তারা করবে না। তারা অনেক কথাগুলো বলেছিল, কোন অনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলায় অথবা সিটি কর্পোরেশন গুলোতে পরিচালনা করবে না, তারা এখানে সংস্কার করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা যে কথাটা বলে, বিএনপির চরিত্রটা, আমি মুনাফিক বললে অনেকে আবার আমাকে টেস্ট করে যে তুমি সরাসরি এরকম কথা বলা ঠিক না, তা আমি এটা বলবো না, কিন্তু তার চরিত্র তো হচ্ছে দ্বৈত চরিত্র। সে বলে এক ধরনের, করে আর এক ধরনের কাজ। এর আগেও সে 90-এর সময় আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, তিনি ক্ষমতায় আসার পরে তার বল টোটালি পাল্টে গেছে। এবং সে মনে করেছে তার এই সম্পত্তি, তার এই ক্ষমতার প্রভাব প্রতিপত্তি তারা চিরস্থায়ী রাখবে এই ক্ষমতায়। সেটা বুঝে না কয়েকদিন আগে ছাত্ররা রাস্তায় নেমেছিল ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার ডিস্টার্ব হওয়ার কারণে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে, বা হচ্ছে প্রশ্নের ভুল থাকার কারণে। ছোট্ট একটা ধাক্কায় সরকারের যে অবস্থা আমি দেখছি চোখে মুখে, তো বড় ধাক্কা খেলে যে এদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। আমরা তো এখনো পর্যন্ত সুশীল অবস্থা নিয়ে আছি, ভালোভাবে বলার চেষ্টা করছি। জুলাই জুড়েই আমরা সারা দেশের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ইসলামী ছাত্র শিবির মিছিল, স্মারকলিপি প্রদান, মানববন্ধন কর্মসূচি, ছাত্র সংসদগুলোর নির্বাচিত প্রতিনিধিরা কর্মসূচি করে বলার চেষ্টা করছে। এই কথাগুলো শুধু কথা না, এই কথাগুলো জনমত ক্রিয়েট করছে। এই কথাগুলো তাদের জন্য এই মসনদের তক্তপোষ নাড়িয়ে দেওয়ার জন্য একটা সময় একটা বড় বিস্ফোরণের জন্ম দেবে ইনশাআল্লাহ। আজকে তারা যে কাজগুলো করছে আপনারা দেখেছেন, কিছুদিন আগে তারা 12টি সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে বসিয়েছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, অথচ তারা তাদের একত্রিতভাবে বলেছিল আমরা এখানে বসাবো না। গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানে বিআইডব্লিউটিসিএ, বিসিক, বাংলাদেশ জুট কর্পোরেশন, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এরপরে আছে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড কর্পোরেশন, বন উন্নয়ন কর্পোরেশন, এরকম গুরুত্বপূর্ণ 12টি কর্পোরেশনে তাদের দলীয় লোক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। দেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনে সেখানে একজন সিনিয়র সচিব হিসেবে, অতিরিক্ত সচিব হিসেবে তাদের মদতপুষ্ট প্রকাশ্যে ঘোষণা দেওয়া বিএনপি সেরকম একজন লোককে নির্বাচন কমিশনে বসিয়েছে। এরা যে ম্যানিপুলেশন গুলো করে এগুলো একেবারেই চোখে বাঁধে। আরে এত আওয়ামী লীগের মতো এরকম ট্যালেন্টেড কোন দল বিএনপি না। আসলে ওরা যা করে নিজেদের ফাঁদে নিজেরা পড়ে, পুরাতন নাটক মঞ্চস্থ করে। মানে সামগ্রিকভাবে যে একটা ট্যালেন্ট পলিটিশিয়ান, ট্যালেন্ট পলিটিক্স, এগুলো এই দলের মধ্যে আমরা কখনো দেখি না। এই জন্য এদের জন্য সার্ভাইভ করাটা অনেক ডিফিকাল্ট। বিরোধী দল জাস্ট অনুগ্রহ করছে, সময় দিচ্ছে, অনুকম্পা করছে যে না ভালোভাবে চলেন, সময় দিচ্ছি, কিন্তু সেটাকে তারা দুর্বলতা মনে করছে। আমরা বারবার বলছি এগুলো দুর্বলতা। তার হাতে যে পুলিশ বাহিনী আছে সেইটা হিসাব করে না যে পুলিশ বাহিনী সব আওয়ামী লীগের, কিন্তু তার হাতে যে জুডিশিয়ার, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স আছে এগুলো সব যে আওয়ামী লীগের সাজানো, এগুলো তার মাথায় নাই। এখন তাদেরকে তোষামত করছে, তোহমত করে চলছে। সে মনে করে নিয়েছে যে এরা আমার মনে প্রোটেক্ট করবে, বিপদে বললে এরাই সর্বপ্রথম ওদের দিকেই ছুরি ঘোরাবে। আর যে নেতাকর্মী এখন রাস্তায় নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়, আমরা তো 13-14 সাল থেকে দীর্ঘ সময় আন্দোলন করছি, আর তাদের সাথে ছিল ওই ভাই একটা কথা স্মরণ করলো, এই স্টেটমেন্টটা আমরা আমাদের অনেকগুলো বই বের করেছি এই জুলাইকে নিয়ে। আগামীকাল সেটার উদ্বোধন করব আমরা জাতীয় জাদুঘরে, অনেকগুলো বই এবং সিরিজ বই, আর্টিকেল, পেপার পাবলিকেশন আমরা এই জুলাইকে নিয়ে করছি। গবেষণা পত্রিকা, গবেষণা পেপার, অনেক কিছু বের করা হচ্ছে, রিয়েল ফ্যাক্ট গুলো তুলে ধরার চেষ্টা করছি। সেখানে একটা বইয়ের মধ্যে একটা রাশেদ প্রধান ভাইয়ের ওই জিনিসটা কোট করলাম যে 16 তারিখে আমরা যখন সারা দেশের ক্যাম্পাস গুলোতে ছাত্রদের উপরে আঘাত করছিল ছাত্রলীগ, একটা স্টেটমেন্ট লেখা হয়েছিল। সেই স্টেটমেন্টটা আমরা লিখেছিলাম। তখন আন্দোলনের বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করার দায়িত্ব অনেক ক্ষেত্রে ফারুক ভাই পালন করতো, উনি সিনিয়র মানুষ ছিল আমাদের মধ্যে। আর আমাদের আসলে যোগাযোগ করা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ ছাত্র শিবিরের সাথে কারো যোগাযোগ আছে এটা জানলে তার জীবনটাও তছনছ হয়ে যায়। এমন একটা পরিস্থিতির মধ্যে সাহস করে আব্দুর রহমান ফারুকি ভাই সবসময় আমাদের কাছে থাকে, মিলন ভাই আছে এখানে, এনারা অর্গানাইজ করতে মিটিং এ ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে কালো গাড়িতে করে এরপরে 50 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে নিয়ে ক্লোজড ডোর বৈঠক গুলো আমরা করতাম। এরপরেও জানতাম আধা ঘন্টা পরে পুলিশ চলে আসছে, এদের এদিকে মোটরসাইকেল দিয়ে ভাইদের ডিসপাস করে দিতে হতো। এমন পরিস্থিতির মধ্যে ছাত্র সংগঠন গুলো নিয়ে আমরা কাজ করেছি। সেখানে স্টেটমেন্ট লেখার পরে ওই স্টেটমেন্টে কাদের নাম যাবে, কার নাম কেমন হবে, এগুলো ফারুকি ভাই সহ আরো যারা ছিল তারা দায়িত্ব পালন করতো সমন্বয়ে। সেখানে ছাত্র দল স্টেটমেন্ট দিবে না, সম্মিলিতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করবো, তারা আমাদের আন্দোলনে সাড়া দিবে না।
তারা এমপি আবার বামদের নিয়ে কিছু কিছু দল নিয়ে তারা আবার জোট করেছিল তখন। সেই জোট ফ্যাসিবাদ বিরোধী জোট করে তারা মিছিল করেছিল, প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হল রুম ভরে না। যেদিন তারা প্রোগ্রাম করেছে ওদিন ছাত্র শিবির সারা দেশে মিছিল করেছে, হাজার হাজার ছাত্র জনতা নিয়ে। ঢাকায় আমরা করেছিলাম, হাজার হাজার লোক নিয়ে আমরা সেই মিছিল প্রতিবাদ করেছিলাম। তখনও তাদেরকে পাশে পাই নাই। রাজপথে দাঁড়ালে তাদের ছাত্রদেরকে ক্যাম্পাস গুলোতে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এখন তারা মহা বিপ্লবী হয়ে গিয়েছে, আর এই বিপ্লবী গুলো এখন হুঙ্কার দেয় আমাদের বিরুদ্ধে। তাদের যে হেডন কতটুকু, সক্ষমতা কতটুকু, ওগুলো 25 বছর ধরে আমাদের জানা আছে, সবকিছুই আমরা দেখেছি তাদের। সুতরাং তাদেরকে আমরা সতর্ক করি। তারেক রহমানের আশেপাশে যাদের বসিয়েছে উপদেষ্টা, আপনারা দেখবেন চাটুকার যারা রক্সতে এসে চাটুকারিতা করছে, চাটুকারিতার ফলস্বরূপ উপদেষ্টা হয়ে গেছে, সচিব পদমর্যাদায়। বিসিএস করে আর লাভ দেখি, দলের পিছনে চাটুকারিতা করলেই হয়। আর কত কষ্ট করে একটা মানুষ বিসিএস করে সচিব হয়। আর এই হচ্ছে টকশোতে গিয়ে এই লোকটা আমার সাথে যখন দেখা হইতো, এদের প্রোগ্রামে আমরা বিভিন্ন সময় আমাদের হেল্প চাইতো, সেই মানুষগুলো এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এগেইনস্টে আমাদের বিরুদ্ধে কথা বলে। একদিন এক এম্বাসি প্রোগ্রামে পার্সোনালি আমার সাথে ডেকে বলতেছে, আমার আর রাজনীতি ভবিষ্যৎ নাই, করবো না, এই হবে না, কি হবে, দলের অবস্থা খারাপ। তখন বুঝলাম যে এগুলো হচ্ছে মেন্টালিটি, হচ্ছে রাজনীতি কিছু খাওয়ার জন্য। আর যখন দেখেছে চাটুকারিতা করার সুযোগ আসছে, চাটুকারিতা করে এখন জায়গা মতো চলে গেছে। এবং আমি জানি না তারেক রহমান সাহেবের বুদ্ধিশুদ্ধিত রাজনীতিতে কিছু থাকতে হয়। তিনি এমন লোকদেরকে তাদের পাশে বসিয়েছেন যে লোকগুলাই তাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে। এরা টেনে নামাবে, তাদেরকে টেনে নামাবে। তারা যে দলীয়করণ, নগ্ন দলীয়করণ করেছে, গণভোটে রায়ের ব্যাপারগুলো বলা হলো। কেন তারা বলেছিল আগে নির্বাচনের আগে অক্ষরে অক্ষরে পালন করবো? বেঈমানি কাকে বলে? মুনাফিক শব্দটা আমি ব্যবহার করতেছি না আজকে। এরা যে কাজটা করতেছে, সংসদে দাঁড়িয়ে মন্ত্রী বলে আমরা টোল মওকুফ করার কথা বলেছিলাম, কারণ এটা ভোট চাওয়ার জন্য। তো এখন ভোট পেয়ে গেছে, এখন এই টোল মওকুফের এই বিষয়টা তো এটা ফিজিবল না। মানে চিন্তা করতে পারেন একটা রাজনীতিবিদ কতটা ফ্রড হইতে পারে। এরপরে দাঁড়ায় তারা বলছে হ্যাঁ ভোটের পক্ষে আমরা ছিলাম, ক্যাম্পেইন করছি যাতে তাড়াতাড়ি ইলেকশনটা দেয়, নাহলে তো ইলেকশনই দিত না। মানে দ্রুত ক্ষমতায় যেতে হবে, দ্রুত লুটপাট করতে হবে। এবং লুটপাট করার এক্সাম্পল দেখেন, গণভোটের রায়ের মধ্যে বলা হয়েছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সেপারেশন করে দিতে হবে। কিন্তু তারা অনেকগুলো অধ্যাদেশ, অর্ডিন্যান্স গুলো মেনে নিল, কিন্তু 13-14টা অধ্যাদেশ মানলো না, যেগুলো ল্যাপস করে দিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছিল। সেই অধ্যাদেশগুলোর মধ্যে জুডিশিয়ারির জন্য আলাদা সচিবালয় তৈরি করা, সেটা তারা ল্যাপস করে দিছে, জুডিশিয়ারিটা মার্জ করে ফেলছে। এরপরে কমিশন, গুম কমিশন করা হয়েছিল, মানবাধিকার কমিশন করা হয়েছিল, সেটা তারা ল্যাপস করে দিয়ে মানবাধিকার কমিশন, গুমের প্রতিবেদন গুম কমিশন দেওয়ার পরে এই যে লোম হর্ষি স্পর্শকাতর যত মামলা ছিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশটা ল্যাপস করে দিয়ে সেগুলো এখন স্থগিত করে রাখা হয়েছে। দুদককে তারা ফাংশন করতে দেবে না, কারণ দুদক যদি ফাইল ধরে 4 মাসে তারা যা করছে, একটা মন্ত্রী থেকে নিজ পর্যন্ত একটা মানুষও মাপ পাবে না। এই জন্য দুর্নীতি দমন কমিশনের নিজের লোক বসাতে হবে, এটা তারা সেপারেশন করে রাখছে। এরপরে নির্বাচন কমিশনের বলা হয়েছে এটা স্বাধীনভাবে পরিচালিত হবে, কিন্তু এটা তারা মানবে না। এটা মানলে তারা সামনে যে মাগুরা মার্কা নির্বাচন, শেরপুর মার্কা নির্বাচন, বগুড়া মার্কা নির্বাচন, এই নির্বাচন আর করতে পারবে না। এরা যে কি করবে এগুলো আমাদের বোঝা হয়ে গেছে। সামনে তাদের অধীনে এই সংস্কার না হলে, এই নির্বাচন কমিশনের অধীনে কোন রাজনৈতিক দল আর নির্বাচনে গেলে আবার সেই ধোঁকাবাজির মধ্যে পড়বে, আবার সেই ফ্যাসিজম তৈরি হবে, যেভাবে ফ্যাসিজম তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা ছিল। সুতরাং এই সংস্কারটা খুবই জরুরি। রাষ্ট্রের এই হ্যাঁ ভোটে জনগণ কোন ধরনের কথাবার্তা ছাড়াই 70% বলছে যে এগুলো মানতেই হবে। তো এগুলা নিয়ে তুমি মানবা আর কি মানবা না, এটা আমার বিবেচ্য বিষয় না। বলে সবই মানবো, 3.5% মানবো, মানবো আর হাফ মানবো না। আমার তো মনে হয়, এটা আপনারা জেনে রাখেন, তারা 1% মানার মতো পরিস্থিতিতে নাই। 1% মানলেও তাদের যে পলিটিক্স, পাওয়ার পলিটিক্স, লুটপাট করা পলিটিক্স, এগুলো তারা টিকিয়ে রাখতে পারবে না। কারণ তারা 1% মানলেও তাদের প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর 2 বছর, এরপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্যের বিষয়গুলো গণভোটে জনগণ বলে দিচ্ছে এরকম ভারসাম্য থাকতে হবে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার কোর্টের রায় ফিরে আসছে, কিন্তু এর ফরমেশন কেমন হবে তা কিন্তু গণভোটের মধ্যে বলে দেওয়া হয়েছে। এর ফরমেশন এটার সাথে তারা একমত না। এরপরে সংসদের ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, জনগণের প্রতি আমার লায়াবিলিটি আরো বেশি বাড়িয়ে দিবে। সুতরাং এই কাজ করলে আমার দল টিকবে না।
ক্যাম্পাস গুলোতে আপনারা দেখেছেন যে ক্যাম্পাসে আমরা বলছি গণরুম চলবে না, গেস্ট রুম চলবে না, টেন্ডারবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না, মাদকের অভয়ারণ্য চলবে না। এগুলো যখন বন্ধ হয়ে গেছে, কর্মসূচি করতে পারে? রাস্তায় নামলে ওদের এই প্যাটপোসা পলিটিক্স দুনিয়ার কেউ গ্রহণ করে না, লুটপাটের পলিটিক্স কেউ গ্রহণ করে না। আমরা বলছি ছাত্রদের কল্যাণে কাজ করো, আসো আমরা একটা ট্রেন দিলে তোমরা একটা ট্রেন দাও, আমরা নবীনবরণ করলে তোমরা একটা নবীনবরণ করো, আমরা শিক্ষার্থীদের নিয়ে গাইডলাইন প্রোগ্রাম করলে তোমরা একটা করো। আশ্চর্য, সেগুলো করবে না, আমাদের গুলো এসে ভাঙার জন্য প্রস্তুত। ভাঙো কেন? এরা আমরা করতে পারি না, এই জন্য তোমার করতে দেবো না। আমি গেলাম রাজশাহী মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে হল রুম বরাদ্দ দেওয়া হয়েছে, 250 স্টুডেন্ট নিয়ে নবীনবরণ অনুষ্ঠান হবে। হল রুম বরাদ্দ দেওয়ার পরে আশ্চর্য হলো প্রিন্সিপালকে যে ড্যাবের নেতা কর্মীরা, ডাক্তার মানুষ, কত নির্লজ্জ! এগুলো বিদ্যান, এই কারণে ছোটবেলা আমরা পড়ছি দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। এরা গিয়ে প্রিন্সিপালকে প্রেসার দিচ্ছে, যদি আপনি ওদের প্রোগ্রাম করতে দেন তাহলে প্রিন্সিপালের পদ আপনারা থাকতে দেওয়া হবে না। প্রিন্সিপাল বেচারা বাধ্য হয়ে হাত পা ধরে বলছে, বাবা এই জায়গায় প্রোগ্রাম করো না, এদের চরিত্র তো তোমরা দেখতে পাচ্ছ, এনার্জি সিচুয়েশন করে। আমরা বলছি ঠিক আছে, আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখানে করবো না, তাই মাঠে করবো। বৃষ্টি কাদা এর মধ্যে সেন্ট্রাল মসজিদের মাঠে রাজশাহী মেডিকেল কলেজে, এরপরে ট্রেন করে আমরা প্রোগ্রাম করলাম, শতভাগ স্টুডেন্ট ওইখানে অ্যাটেন্ড করলো। ওই যে শিক্ষক তাদেরকে মেডিকেলে 5 বছর পাঠদান করাবে, তাদের চরিত্র সম্বন্ধে এই স্টুডেন্টরা কি মেসেজটা নিয়ে গেল বলেন? হল রুমটা ফেলানোই থাকলো, আর রাস্তায় আমাদেরকে প্রোগ্রাম করতে হইল, নবীন বরণের মতো প্রোগ্রাম। একটা শিক্ষককে সেখানে আসতে খাওয়ার জন্য তারা এই বাংলাদেশকে নিয়ে যাত্রা শুরু করতে। আমরা তাদেরকে এখনো শান্তিপূর্ণভাবে বলছি, মিছিল করছি, প্রোগ্রাম করছি, মানববন্ধন করছি, স্মারকলিপি দিচ্ছি। কর্ণকোহরে যদি না পৌঁছায়, যেই ভাষায় তাদের কানে এই কথাগুলো পৌঁছায়, আমরা সেই ভাষায় বলতে অভ্যস্ত আছি। আমরা জেল জুলুম হামলা মামলা এগুলো আমরা ইউজ টু, এগুলা দিয়ে আমাদেরকে ভয় টয় দেখায় লাভ নাই। নবী সাহেব আমার কি বললো, আমি মাঝে মাঝে মনে হয় পাগল হয়ে গেছে। সে আন্দোলনের গর্ভ থেকে উঠে আসা একটা মানুষ শুধু ক্ষমতার মোহে চাটুকারিতা করতে গিয়ে নিজের দলটারে ধ্বংস করে ফেললো। মন্ত্রিত্ব হওয়ার পরে আবার তাদেরকে ডিফেন্ড করতে গিয়ে মানুষের এগেইনস্টে পারসেপশন ক্রিয়েট করছে। সে বলতেছে যে সবাই নাকি প্রোফাইল করতেছে,